হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ম্যাটেরিয়া মেডিকার সবচেয়ে পরিচিত এবং কমন মেডিসিন, যেই মেডিসিনটা আমরা অনেক রোগীর ক্ষেত্রেই প্রয়োগ করে থাকি। তো আমরা যখন একটা মেডিসিন পড়ব, তো আমাদের ওই মেডিসিনের আসলে রুট ম্যাপ জেনে থাকা দরকার। তো আজকে আমরা পড়ব যে থুজা অক্সিডেন্টালিস, এটার মূল নাম, পরিপূর্ণ সম্পূর্ণ নাম যেটা আর কি। তো থুজা অক্সিডেন্টালিস্ট পড়ার আগে আমরা যখন একটা মেডিসিন পড়বো তখন আমরা একটা রুট ম্যাপ তৈরি করবো যে কিভাবে ওই মেডিসিনটা আমি পড়বো, কি কি পড়বো, বা একটা চার্ট আকারে প্রত্যেকটা আলাদা আলাদা অংশে আমরা ছক একে একে এটা মনে রাখার ট্রাই করবো, তাইলে আমাদের জন্য সেই মেডিসিনটা সবচেয়ে বেশি মনে থাকবে। আচ্ছা, তো আমরা থুজা অক্সিডেন্টালিসের আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটার আমি একটা জাস্ট হাইলাইটস দিতেছি আপনাদের। আমরা তার উৎসটা মানে মেডিসিনটা উৎসটা কি, তারপর ওই মেডিসিন কোন মায়াজমের, তার ব্যবহারের ধাপ, কখন ব্যবহার করব, নতুন না পুরাতন রোগের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, কোন সাইটে তার ক্রিয়া এবং তার কাতরতা কি এবং ক্রিয়াস্থলটা কোথায়, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। নির্দেশক লক্ষণ কি, মানসিক লক্ষণ কি এবং কোনো অদ্ভুত লক্ষণ আছে কিনা, বদ্ধমূল ধারণা, তারপর কিনুটস মূল বক্তব্য কি, কারণ মানে থুজার পেশেন্ট তার যে হয়ে ওঠার বা তার যে উদ্বেগ যেটা থাকবে বা উৎপন্ন হওয়ার যে কারণটা সেটা নিয়ে আমরা আলোচনা করব, বা তার উৎপত্তিস্থল যেটা বলি আর কি, সহজ ভাষায় যেটা বলি, এবং তার হ্রাস বৃদ্ধি কখন, ইচ্ছা অনিচ্ছা, তার পরবর্তী মেডিসিন কোনগুলা, এইসব আমরা বিস্তারিত আলোচনা করার ট্রাই করব। তো শুরু করা যাক আজকে আমাদের মেডিসিন থুজা অক্সিডেন্টালিস। তো থুজা অক্সিডেন্টালিসের এই পর্যায়ে আমরা জানবো থুজা অক্সিডেন্টালিসের উৎস সম্পর্কে। তো থুজা অক্সিডেন্টালিস এর উৎস হলো উদ্ভিজ উৎস, অর্থাৎ উদ্ভিদের আরিষ্ট থেকে তার মূল আরিষ্ট সংগ্রহ করে ওই মেডিসিন উৎপন্ন করা হয়। তারপরে আমরা তার মায়াজম জানবো। তো তার মায়াজমটা হইল সুরিক, সাইকোটিক এবং সিফিলিটিক। ব্যবহৃত ধাপ, কখন আমরা ব্যবহার করব, অ্যাকুইট রোগের ক্ষেত্রে, অথবা আমরা পুরাতন ডিজিজেও আমরা ব্যবহার করতে পারি। সাইট, কোন সাইটে ক্রিয়া করে মেডিসিনটা বা কোন সাইটের মেডিসিন এটা, বাম পাশে, উপরের বাম পাশে এবং নিচের ডান পাশে। পরবর্তীতে আমরা দেখব এখন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব, মহিলার ক্ষেত্রে না পুরুষের ক্ষেত্রে না উভয় ক্ষেত্রে। আসলে এই মেডিসিনটা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই সমানভাবেই ব্যবহার করা যায়। কাতরতা, রোগী শীতকাতর, উভয় কাতর এবং তার শীতকাতরতা বা যে উভয় কাতরতা বা কাতরতা যেটা, সেটা সবসময় বৃদ্ধি পায় রাতে বা রাতে 3টার সময়, এইরকম একটা টাইম আছে। আমরা যখন তার রোগের বৃদ্ধি দেখব তখন আমরা এটা সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাব। আচ্ছা, ক্রিয়াস্থলটা হইল মিউকাস মেমব্রেন্স, মূত্র, জননযন্ত্র, অন্ত্রসমূহ, মন, স্নায়ু, মাথার পিছন দিকে, গ্ল্যান্ডস, চর্ম, বাম ওভারিতে, অর্থাৎ লেফট যে ডিম্বাশয় থাকে বা আমাদের বাম যে ডিম্বাশয়, ওই ডিম্বাশয়ের মধ্যে। আর কোন কোন রোগের ক্ষেত্রে আমরা থুজা ব্যবহার করব বা ইউজ করব, আসলে প্রয়োগ করব। আর আসলে স্পেসিফিক আমরা জানি যে হোমিওপ্যাথিতে আসলে রোগের কোনো চিকিৎসা করা হয় না, আমরা রোগীর চিকিৎসা করি। আর জাস্ট এটা আমি একটা রুট ম্যাপ তৈরি করেছি, এটা আমার একান্ত নিজস্ব তৈরি করা। তো আমি একটু আলাদা করেছি যে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় ওইটা আর কি। তো আমরা ব্রণ, বাত, হাঁপানি, বিষণ্ণতা, একজিমা, গনোরিয়া, হার্পিস, অনিদ্রা, ওভারিয়ান সিস্ট, আঙ্গুলহারা, প্রস্টেটের বৃদ্ধি, সোরিয়াসিস, মেরুদণ্ডের বক্রতা, সাইনোসাইটিস, সাইকোসিস, দাঁত, ইউরেথ্রাল স্ট্রিকচার, আমবাত, জরায়ু, পলিপস, জরায়ু টিউমারের ক্ষেত্রেও ইউজ হইতে পারে, জরায়ু বৃদ্ধি পেয়ে গেছে এরকমের ক্ষেত্রেও ব্যবহার হইতে পারে, জরায়ু নেমে গেছে এরকমের ক্ষেত্রেও ব্যবহার হইতে পারে। আছিলের একবারে নাম্বার ওয়ান মেডিসিন, আমার মনে হয় জানে না এমন কেউ নাই যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে বা হোমিওপ্যাথি যারা স্টুডেন্ট, তাদের সবচেয়ে কমন মনে রাখার একটা মেডিসিন যেটা আছিল। অনেক এছাড়াও আছিলে থুজা ছাড়াও আমরা জানি কোস্টিকাম ইউজ হয়। আর উপরে আমি বলছি রোগের ক্ষেত্রে গনোরিয়া, যেহেতু আমি প্রথমে মায়াজমে আমি বলেছিলাম যে এটা একটা সিফিলিটিক
মায়াজমের অন্তর্ভুক্ত মেডিসিন। তো গনোরিয়া তো আমরা জানি সিফিলিস রোগের কারণে হয়। আচ্ছা, তো এখন আমরা জানবো যে নির্দেশক লক্ষণ কোনগুলা। আছিল, অর্বুদ রক্তহীনতা, ঠান্ডায়, বর্ষায় এবং রাতে 3টায় বৃদ্ধি। প্রথমে বলেছিলাম যে আপনাদের যে ওই মেডিসিনটা যে মানে যে থুজার যে পেশেন্ট তার বৃদ্ধিটা, তার কাতরতা যেটা, সেটা রাত্রে 3টায় বৃদ্ধি পাবে। আচ্ছা, শীতকাতর যেহেতু তার ঠান্ডায় এবং বর্ষায় বৃদ্ধি পায়। বদ্ধমূল ধারণা, বদ্ধমূল ধারণা বলতে যে মনে হয় যে তার পা বা তার সমস্ত শরীর কাঁচ দ্বারা তৈরি হয়েছে। মনে হইতে পারে যে তার বডির মধ্যে অন্য আরেকজন আছে, তার পাশে অন্য কেউ শুয়ে আছে, ও হয়তো বাঁচবে না, মরে যাবে, এরকম একটা মানে বদ্ধমূল একটা ধারণা থাকে। আচ্ছা, তারপর স্বপ্নবহুল নিদ্রা থাকবে। টিকা বা বসন্ত রোগের কুফলে, হ্যাঁ, যদি টিকা বা বসন্ত রোগের কুফলে বা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, এটা মনে রাখা আমাদের দরকার। অনেকেই টিকার কুফলের কারণে আমাদের শরণাপন্ন হন, তখন আমরা থুজা ব্যবহার করব। তারপর প্রচুর প্রস্রাব হওয়া সত্ত্বেও মূত্রনালীতে জ্বালা থাকবে, ওই ক্ষেত্রেও আমরা থুজা প্রয়োগ করব। মস্তক ব্যতীত শরীর অন্যত্র গর্ম, মানে মাথা ছাড়া শরীরের অন্য জায়গায় ঘাম থাকবে। শুধু শরীরের অন্য জায়গায় যে ঘাম থাকবে এমন কিন্তু না, এটা কিন্তু মনে রাখা খুবই সহজ। দেখেন, আমরা যে কোনো ধরনের কাজ বা পরিশ্রমের কাজ করি না কেন, আমাদের কিন্তু সমস্ত শরীরের পাশাপাশি আমাদের মাথাটাও কিন্তু অনেকাংশ ঘেমে থাকে। তো শুধু যে মাথা ঘামবে তেমন কিন্তু না, যে আমাদের এই জায়গায় এই মেডিসিনে আমরা দেখতে পেলাম যে মাথা ব্যতীত, হ্যাঁ, মস্তক ব্যতীত সমস্ত শরীর ঘামবে, কিন্তু সমস্ত শরীরের আবার কোন অংশ সেটাও আমরা জানবো। যে অংশটুকু আবৃত থাকবে সেই অংশটুকু আবার ঘামবে না, অর্থাৎ যে অংশটুকু অনাবৃত থাকবে সেই অংশটুকু আবার ঘামবে। আচ্ছা, আর মানসিক লক্ষণটা দেখি। তারা সমাজ বিরোধী থাকবে, আশাশূন্য, আরোগ্যের বিষয়ে হতাশ, ভয়ানক অবসাদ থাকবে, মনে করে সে পাগল। ওই যে বললাম যে পাগল হয়ে যাবে, আমি ওই যে বদ্ধমূল ধারণা যেটা আর কি, হ্যাঁ, সে ধারণা করে যে আমি পাগল হয়ে যাব, আমি প্যারালাইজ হয়ে যাব, আমার পা কাচের তৈরি, প্লাস্টিকের তৈরি, ভেঙে যাবে, সমস্ত শরীর কাচের তৈরি, এরকম একটা বদ্ধমূল ধারণা থাকবে আর কি। তো ভুলো প্রকৃতির থাকবে, চেহারা, মানুষের নাম, জায়গার নাম ইত্যাদি মনে রাখতে পারে না। ভবিষ্যতের বিষয়ে অনীহা এবং উদাসীন থাকবে, হ্যাঁ, ওইটা কিন্তু আবার আমাদের যে ইগনেশিয়া যদি সে গম্ভীর থাকে, হ্যাঁ, গড়ের এক কোণে বসে থাকে, মনে অনেক সুখ, হ্যাঁ, সুখ তালিবস্য একার আকার ক যেটা আর কি, হ্যাঁ, দুঃখ বরাক্রান্ত নিয়ে বসে থাকে, তখন কিন্তু আমরা ইগনেশিয়া ব্যবহার করি। আবার যদি তার আত্মহত্যার প্রবণতা থাকে, তখন আমরা অরাম মেটালিকামকে প্রাধান্য দিই। আরও আছে, অ্যাসিড ফোস আছে, ওগুলো আমরা যাই হোক ওই দিকে না যাই। আর তারপরে নোংরা স্পর্শ করতে অনীহা, মানে নোংরা কোনো কিছু যেমন দেখতেও পছন্দ করে না, তেমন সেটা স্পর্শ করতেও পছন্দ করে না, বা তাকে অন্য কেউ স্পর্শ করুক সেটাও সে পছন্দ করে না। আচ্ছা, তারপর কারণ ছাড়াই হাসি বা কান্না, সঙ্গ পছন্দ করে না, একা একা থাকতে তার পছন্দ। রাত্রে ভীষণ প্রলাপ বকে, যখন সে নিদ্রায় থাকে তখন সে প্রলাপ বকে একা একা, এবং সে ভয় পায়, হ্যাঁ, মনে হয় যে তাকে কে যেন চাপ দিতেছে, তার পাশে কেউ শুয়ে আছে, তাকে কেউ জড়িয়ে ধরছে, তার আত্মা বের হয়ে যাইতেছে, আত্মা আলাদা হয়ে যেতে, তার শরীরটা আলাদা, তার শরীর মনে হয় যে শরীরের ভিতর কি একটা হাঁটতেছে, পেটের ভিতর, তার ভিতরে ইঁদুরের মতো কোনো একটা জিনিস চলাচল করতেছে, এরকম মানে বদ্ধমূল ধারণা থাকবে আর কি, হ্যাঁ, মানসিক যেই রিজনগুলো আর কি এইরকম থাকবে তার ধারণা। বংশগত মাদকাসক্ত, তার ফ্যামিলি বা তার পূর্বপুরুষ যারা ছিল তাদের অনেকেই হয়তো মাদকাসক্ত থাকবে, হ্যাঁ, হয়তো না, থাকবেই অবশ্যই, যেহেতু বলা হয়েছে। তারপর স্বাস্থ্য, বিশেষ করে সংক্রামক ব্যাধি আক্রমণের ভয় এবং অস্থিরতা, তার মনে হবে যে আমাকে কোনো সংক্রামক ব্যাধি আক্রমণ করবে, বা আমাকে আক্রমণ করে ফেলছে, আমার শরীরের মধ্যে কোনো সংক্রামক ব্যাধি আছে, এরকম একটা ভয় কাজ করবে সব সময়, এবং তার ভিতরে সেই অস্থিরতাটা কাজ করবে। এটা এই যে এগুলো কিন্তু আসলে বদ্ধমূল ধারণার অন্তর্ভুক্ত। তারপর আমরা আহ, তার যে কিনুটসটা দেখব, সেটা হলো রাত্রিকালীন সকল যন্ত্রণার বৃদ্ধি, প্রথমেই বলেছি। অসহ্য ব্যথা থাকবে, পেইন থাকবে, খুব বেশি থাকবে পেইন। অ্যালকোহলের প্রতি তীব্র আকাঙ্ক্ষা, তো অ্যালকোহলের প্রতি আকাঙ্ক্ষা থাকবে। আমাদের হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে, স্যাঙ্গুরিয়ানাটিকা বা স্টিভিসিগ্রিয়া, আমার মনে আসতেছে না, ওই মেডিসিন দুইটার মধ্যে যে কোনো একটা, যারা মদ্যপান করে বা মাদকাসক্ত, তাদের প্রয়োগ করলে তাদের ওইটার সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে প্রচুর প্রদস্রাব, নেপকিন ভিজে যায়,
গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে। তো এইসব জিনিসগুলো আমাদের প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। আর মনে রাখতে হলে আমরা যে বই পড়লে মনে থাকবে না। দেখেন আমরা যখন বই পড়বো তখন দেখা যাবে বইয়ের প্রথম পৃষ্ঠা যখন পড়তেছি তখন পরবর্তী পৃষ্ঠায় যখন আমরা চলে যাইতেছি তখন আমরা প্রথম পৃষ্ঠাটা কিন্তু ভুলে যাই। এটা কিন্তু হয়, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আমরা যে একটা রুট ম্যাপ তৈরি করব যে এইভাবে এইভাবে পড়ার ট্রাই করব, বা ওইটা একটা ছক আকারে তৈরি করব যে তার বৃদ্ধি কখন, সে শীত কাতর না গরম কাতর না উভয় কাতর, তার কখন বৃদ্ধি পায়, সেটা কোন মায়াজমের অধীনে আছে। এইগুলা আমরা যখন বিস্তারিত দেখব তখন আমাদের এই জিনিসটা সবচেয়ে বেশি মনে থাকবে। তো তারপরে চা পান করে দাঁতে ব্যথা, হ্যাঁ। তারপর উদ্ভিদ শুধুমাত্র দেহের ঢাকা স্থানে, দেহের অনাবৃত অংশে ঘাম, অর্থাৎ অনাবৃত্ত যে অংশটুকু মানে আবৃত্ত না সেই অংশটুকু, যে বললাম মাথা ঘামবে না, এবং শরীরের যে অংশটা মানে আবৃত্ত আছে ওই অংশটুকু ঘামবে না, তাছাড়া বাকি যে অংশটুকু খোলা থাকবে ওই জায়গায় ঘামবে। এবং তার দাঁতের গোড়ালি মধ্যে, আচ্ছা আমরা দেখি, দাঁতের গুঁড়া ক্ষয় হয়ে যাবে কিন্তু উপরে ঠিকই থাকবে, হ্যাঁ। তো দাঁতের গুঁড়া কি থাকবে, ক্ষয় হয়ে যাবে এবং তার উপরে অংশ ঠিকই থাকবে। মাথা ঘুরবে, যখন সে চোখ বন্ধ করবে তখন তার মনে হবে যে তার মাথা ঘুরতেছে এইরকম, হ্যাঁ। তারপর পেটে যেন কোনো জীবন্ত বস্তু নড়াচড়া করতেছে, এইটা কিন্তু হলো অদ্ভুত লক্ষণ, হ্যাঁ। থুজার যখন আমরা প্রয়োগ করব প্রত্যেক রোগীর ক্ষেত্রেই যে এই লক্ষণ থাকবে তেমন না, কিন্তু অনেক রুগী আমরা পাবো যারা বলবে যে ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে কোনো একটা জন্তু বা জীবন্ত কোনো জন্তু নড়াচড়া করতেছে ইঁদুরের মতো, এরকম মানে অনেক প্রাণীর নাম নিয়েও বলতে পারে। একটা অনুভূতি হচ্ছে, হ্যাঁ, পা দুইটা যেন কাচের তৈরি সহজেই ভেঙে যাবে, এগুলা প্রথমে আমি হয়তো বলছি। এরকম যে এই যে বদ্ধমূল ধারণাটা এটা কিন্তু থাকবে। তারপর তার পাশে কোনো অপরিচিত লোক শুয়ে আছে, আত্মা যেন দেহ হতে বিচ্ছিন্ন। তারপর পেটে যেন কোনো জীবন্ত বস্তু নড়াচড়া করছে, তার সমস্ত শরীর কাঁচ দিয়ে তৈরি বা পা কাঁচ দিয়ে তৈরি, সহজেই ভেঙে যাবে, এরকম একটা বদ্ধমূল ধারণা থাকবে। সব কাজে তাড়াতাড়ি করবে, র্যাপিডলি সব কাজ করার ট্রাই করবে, যে কোনো কাজ যখন করতে যাবে তখন খুব তাড়াতাড়ি করার ট্রাই করবে, শেষ করতে যাবে খুব দ্রুত। চলিবার সময় আবার কথা বলার সময় খুব র্যাপিডলি কথা বলবে, যে কোনো বিষয়ে যে কোনো কাজ করতে গেলে বা মানসিক কাজও যখন করে, হ্যাঁ। এই জন্য যখন সে মানসিক কাজটা খুব দ্রুত করে তখন তো মানসিকভাবে সে তার ব্রেনকে খুব প্রেশার করে, তখন কিন্তু তার রোগটা বৃদ্ধি পায় আর কি। তো আমরা এটা দেখব কখন বৃদ্ধি পায়। আর প্রতিবাদ সহ্য করতে পারে না। তো প্রতিবাদ আসলে আমাদের বাংলাদেশে কেউই সহ্য করতে পারে না, হ্যাঁ। আচ্ছা, তারপর লোক সঙ্গে অনিচ্ছা, অর্থাৎ একা থাকতে পছন্দ করে, তার সাথে কেউ বেশি সময় থাকলে তার, হ্যাঁ, বোরিং ফিল করে সব সময় আর কি। উৎকণ্ঠার সময় লালা নিঃসরণ হয়, অপরিচিত ব্যক্তি দেখলে ভয় পায়। তারপর সঙ্গীতে কান্না আসে এবং সে কাঁপতে থাকে। আনন্দ বা সুখজনিত উত্তেজনা, আনন্দ বা সুখজনিত উত্তেজনা, যদি সুখ খুব বেশি সুখ সে যদি আবার উত্তেজিত হয়, আবার যদি সে একবার নীরব হয়ে যায় তখন আমরা একটা মেডিসিন আমাদের আছে হোমিওপ্যাথিতে, ইগনেশিয়া ব্যবহার করি। ওরা মেটালিকামও মানে তার ইয়ে অনুযায়ী আসে আর কি সিমটোমেটিক্যালি। তারপর উন্মাদ, স্ত্রী লোকে ছুতে দেয় না বা সামনে কেউ আসুক তা চায় না, সূচিবায়ু গ্রন্থ, হ্যাঁ। উত্তেজিত, হিংসা মাতা ও স্বামী ব্যাপারে কলহপ্রিয়, সে উত্তেজিত এবং হিংসা মাতা ও স্বামীর ব্যাপারে কলহপ্রিয়, মানে সে উত্তেজিত থাকবে, হ্যাঁ, হিংসা মাতা ও স্বামীর ব্যাপারে সে কলহপ্রিয় থাকবে। তো ওই যে আমরা যে আমাদের যে থুজার যে লক্ষণগুলা প্রকাশ পায়, আমরা জানি অনেকগুলা রোগ প্রাকৃতিক থেকেই রোগের উৎপত্তি হয়, আবার কোনোগুলা খনিজ থেকে বা কোনোগুলো আমাদের রোগজও আছে যেগুলা। তো আমাদের প্রকৃতি থেকে যে রোগগুলা সৃষ্টি হয় যেগুলো আমরা প্রাকৃতিক রোগ বলি। আর এই রোগগুলো আসলে যে থুজার যে পেশেন্ট যারা যাদের রোগটা উৎপন্ন হয় সেইগুলা কিসের কারণে রোগটা মানব শরীরে উৎপন্ন হয় সেটার কারণগুলোর মধ্যে একটা হলো টিকা নেওয়া। আমার এই জায়গায় আসলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, সরি। তো টিকা নিলে যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, হ্যাঁ, তখন মানে আমরা থুজা আমাদের মাথায় রাখতে পারি, থুজা আমরা ইউজ করব, প্রয়োগ করব মানব শরীরে। তারপর গনোরিয়া, এবং গনোরিয়া চাপা পড়লে আমি প্রথমে বলেছি এটার মায়াজমটা হইল যে আমাদের সিফিলিটিক। তো গনোরিয়া বা গনোরিয়া যদি চাপা পড়ে তখন এই রোগটা মানব শরীরে আসে। যৌন অপব্যবহার, স্পর্শঘাত, সালফার, পারদ, চা, কফি, মদ্য, মিষ্টি, পেঁয়াজ, এইসব
খাবারের কারণেও হইতে পারে। তার পরবর্তীতে আমরা দেখব যে থুজার যে পেশেন্ট তার কখন মানে রোগ যে আক্রমণ থেকে সে কখন মানে হ্রাস পায় বা কিছু সময় সে উপশম থাকে কখন। গরম বাতাসের সংঘর্ষে যদি থাকে মানে সংস্পর্শে থাকে, হ্যাঁ, বাম পাশে থাকলে পায়ের উপর আড়াআড়ি পা চাপালে পায়ের উপর আড়াআড়িভাবে যদি সে পা চাপায় তাহলে কি হবে, তার উপশম হয়। অবারিত নিঃসরণ উষ্ণ বায়ুতে গ্রীষ্মে এবং প্রাতে তার উপশম হয়। বৃদ্ধিটা কখন পায় বললাম শীতে এবং উভয় কাতর আমি বলছি। তো শীতল বায়ুতে, শয়নে, মানসিক পরিশ্রমে, যখন সে মানসিক পরিশ্রম তো কিন্তু খুব তাড়াতাড়ি রেপিডলি সব কাজ করতে চায়, হ্যাঁ। তো এটা যখন একজন মানুষ রেপিডলি কোনো কাজ করবে তখন কিন্তু তার ব্রেনের মধ্যে প্রেশার খুব বেশি পড়বে, হ্যাঁ। তো মানসিক পরিশ্রম যখন সে প্রচুর করে তখন তার রোগটা বৃদ্ধি পায়। শীতকালে সমস্ত যন্ত্রণাদি রাত্রিকালীন বৃদ্ধি, শীতকালে এবং সমস্ত যন্ত্রণাদি রাত্রিকালীন বৃদ্ধি এবং রাত্রে ৩টার সময় বৃদ্ধি পায় বা ৩টার পরে এরকম। ইচ্ছা ঠান্ডা পানীয়, লবণ, ঠান্ডা খাদ্য এইসব খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমরা যখন রুগীকে অ্যাডভাইস করবো তখন আমরা বলবো সে যেন এইসব খাবার না খায়। তারপর তার অনিচ্ছা বা সে কি ডিসলাইক করে, মাংস, আলু, পেঁয়াজ এইসব সে ডিসলাইক করে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যখন মানে আমাদের থুজার পরবর্তী যেসব মেডিসিনগুলো আমরা মানব শরীরে প্রয়োগ করব সেগুলো হলো আমাদের অ্যাসিড নাইট্রিক, ইগনেশিয়ার সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ, হ্যাঁ, কনসিস্টেন্ট আছে আমাদের যে থুজার। তারপর মার্কসোল, ক্যালকেরিয়া কার্ব, পালসিটিলা, লাইকোপোডিয়াম, ক্যালকেরিয়া কার্ব, সাইলেশিয়া, সালফার, এইসব মেডিসিনগুলো আমরা থুজার পরবর্তী মেডিসিন হিসাবে আমরা এগুলো স্মরণ রাখতে পারি। তারপর বর্জনীয় খাদ্য কি কি খাবার যে থুজার পেশেন্ট খাবে না সেগুলো হলো মাখন, কফি, ঠান্ডা পানীয়। আমি তো বলছি যে তার এইসব খাবারের প্রতি খুব বেশি ইন্টারেস্ট থাকে। চর্বি, পেঁয়াজ, মিষ্টি, লবণ, চা, ফুলকপি, নিদ্রাকারক পদার্থ এইসব খাবার সে বর্জন করবে, হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমরা থুজা নিয়ে বিস্তারিত আলোচনা করার ট্রাই করেছি। আর আসলে একটা মেডিসিন আলোচনা করলে ওই মেডিসিনের অনেক লেকিংস থাকে, আমারও হয়তো অনেক লেকিংস রয়ে গেছে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে আপনাদেরকে বিস্তারিত জানানোর এবং খুব সহজ পদ্ধতিতে জানানোর আমি চেষ্টা করেছি। আচ্ছা, তো আমাদের আরেকটা জিনিস হয়তো বাকি রয়ে গেছে, তো সেটা হলো যে আমাদের মেডিসিনটা আমরা যখন তো থুজার যে ক্রিয়াটা মানে আমাদের যে ক্রিয়াকালটা কতদিন থাকে, ক্রিয়াকালটা 60 দিন থাকে, হ্যাঁ। এটা আমরা একটু মনে রাখবো, আমি আসলে লিখতে পারিনি, মনে নাই। আর আরও কিছু জিনিস আছে আসলে ওইসব আজকে একটু লেকিংস হয়ে গেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভিডিওগুলো আমি আস্তে আস্তে রেডি করতেছি। আমার প্রথম অবস্থায় অনেকের মনে করতে পারেন যে এ মাত্র 2-3টা টিউটোরিয়াল, আসলে সবগুলা টিউটোরিয়াল আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই যদি আমার টিউটোরিয়ালের কন্টেন্টটা ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ভিডিওতে আর শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাংলাদেশে বর্তমানে করোনার নতুন ভেরিয়েন্ট যেটা ওমিক্রন দেখা দিয়েছে, তো আমরা যখন বাইরে বের হব অবশ্যই আমরা মাস্ক পরব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।